শুভ অপরাহ্ন। মোমিনুন্নিসা সরকারি মহিলা কলেজ ময়মনসিংহ কর্তৃক আয়োজিত মোমিনুন্নেছা অনলাইন কলেজে অংশগ্রহণের জন্য শিক্ষার্থীদের স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ 24শে বৈশাখ 1427 বঙ্গাব্দ, 7ই মে 2020 খ্রিস্টাব্দ, 13ই রমজান 1441 হিজরি। আজ আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি অর্থনীতি বিষয়ে ক্লাস নেওয়ার জন্যে। আমি মোহাম্মদ শাহাদতুল্লাহ, সহকারী অধ্যাপক, অর্থনীতি বিভাগ, মোমিনুন্নেছা সরকারি মহিলা কলেজ ময়মনসিংহ। আজকের পাঠের বিষয়বস্তু অর্থনীতি প্রথম পত্র, পাঠ শিরোনাম, চতুর্থ অধ্যায় বাজার। প্রিয় শিক্ষার্থী, সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বই, খাতা, কলম নিয়ে মনোযোগ সহকারে দেখবে, তাহলে আশা করি উপকৃত হবে। আজকে আমরা বাজার অধ্যায়ের অনেকগুলো শিখনফল থাকলেও আমরা যে শিখনফলটা নিয়ে আলোচনা করব তা হলো পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের একটি ফার্মের স্বল্পকালীন দাম নির্ধারণ লেখচিত্র অঙ্কন করে ব্যাখ্যা করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে দেখতে পাচ্ছি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের একটি ফার্মের স্বল্পকালীন দাম নির্ধারণ অথবা স্বল্পকালীন ভারসাম্য দাম, পরিমাণ ও মুনাফাকে নির্ধারিত হওয়া সে সম্পর্কেও তার মধ্যে অন্তর্ভুক্ত আছে। প্রথমে আমরা দেখব পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার কি। আমরা জানি যে বাজারে অসংখ্য ক্রেতা ও বিক্রেতা থাকে এবং উৎপাদিত দ্রব্যটি হবে সমজাতীয়, তাই পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। সমজাতীয় দ্রব্য বলতে আমরা বুঝি একই রকমের, একই প্রকৃতির, একই গুণসম্পন্ন সেই সকল দ্রব্যকে সমজাতীয় দ্রব্য বলা হয়। একটি দ্রব্য থেকে আরেকটি দ্রব্য ডিফারেন্সিয়েট অর্থাৎ পৃথকীকরণ করা অনেক ক্ষেত্রে সম্ভব হয় না। এই পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার এর ক্ষেত্রে সমজাতীয় দ্রব্যটা বিক্রি হবে। এখন আমরা বলেছি ফার্মের ভারসাম্য অথবা ভারসাম্য দাম ও পরিমাণ সে সম্পর্কে। ফার্মের ভারসাম্য বলতে আমরা কি বুঝি? আমরা জানি প্রত্যেক ফার্মের উদ্দেশ্য হলো মুনাফা সর্বোচ্চকরণ করা। মুনাফা সর্বোচ্চকরণের লক্ষ্যকে সামনে রেখে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের একটি ফার্ম স্বল্পকালে দাম গ্রহীতা হিসাবে অস্বাভাবিক মুনাফা, স্বাভাবিক মুনাফা ও ক্ষতি বা লোকসান এই তিনটি অবস্থায় ভারসাম্যে উপনীত হয়। মুনাফার সর্বোচ্চ লক্ষ্যকে সামনে রেখে একটি ফার্ম। এখন আমাদের একটু জানতে হয় ফার্ম এবং শিল্প। ফার্ম বলতে আমরা কি বুঝি? আমরা জানি কোনো একটি দ্রব্য উৎপাদনকারী একক প্রতিষ্ঠানকে বলা হয় ফার্ম। স্বল্পকাল, স্বল্পকাল বলতে আমরা কি বুঝি? স্বল্পকাল বলতে আমরা বুঝি যে সময়ে উৎপাদনকারী তার উৎপাদনে ব্যবহৃত সকল উপকরণ পরিবর্তন করতে সক্ষম হয় না, শুধুমাত্র পরিবর্তনশীল এবং স্থির খরচ উভয়টাই বিবেচনা করে উৎপাদন কার্যক্রম পরিচালনা করে, তাকে আমরা স্বল্পকাল বলি। এখানে একটি শব্দ স্পষ্ট দেখা যাচ্ছে, দাম গ্রহীতা। দাম গ্রহীতা, দাম গ্রহীতা বলতে আমরা কি বুঝি? দাম গ্রহীতা বলতে বুঝি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের উৎপাদিত দ্রব্যের সমগ্র বাজারের চাহিদা এবং যোগান
এর সমতা দ্বারা যে দাম নির্ধারিত হয় বা শিল্প কর্তৃক যে দাম নির্ধারিত হয় সেই দামকে মেনে নিয়েই বিক্রেতা দ্রব্যটি বিক্রি করে এবং সেই জন্যেই একজন বিক্রেতা বা ফার্মকে বলা হয় দাম গ্রহীতা। সেই দামকে মেনে নিয়ে ক্রেতা ক্রয় করে, বিক্রেতা বিক্রয় করে, সেই জন্যই তাকে বলা হচ্ছে দাম গ্রহীতা। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি দাম গ্রহীতা হিসাবে অস্বাভাবিক মুনাফা, স্বাভাবিক মুনাফা ও ক্ষতি তিনটি অবস্থায় ভারসাম্যে উপনীত হয়। এখন ভারসাম্যে উপনীত হতে হলে ভারসাম্যের কিছু শর্তের প্রয়োজন। আমরা জানি প্রত্যেকটি ফার্মের ভারসাম্য অর্জনের শর্ত দুটি। প্রথমটি প্রয়োজনীয় শর্ত হলো প্রান্তিক আয় ও প্রান্তিক ব্যয় পরস্পর সমান। প্রান্তিক আয়কে ইংলিশে বলা হয় এমআর, প্রান্তিক ব্যয়কে বলা হয় এমসি, মার্জিনাল রেভিনিউ মার্জিনাল কস্ট। অর্থাৎ এমসি রেখা ও এমআর রেখা যখন পরস্পর ছেদ করবে সেই ছেদবিন্দুতে ভারসাম্যের প্রয়োজনীয় শর্ত পালিত হবে। পর্যাপ্ত শর্ত কি? প্রান্তিক ব্যয় রেখা প্রান্তিক আয় রেখাকে নিচের দিক থেকে ছেদ করে উপরের দিকে ওঠে, অর্থাৎ প্রান্তিক ব্যয় রেখার ঢাল বড় হবে প্রান্তিক আয় রেখার ঢালের তুলনায়। এই দুটি হলো পর্যাপ্ত শর্ত। অর্থাৎ এমসি রেখায় এমআর রেখাকে নিচের দিক থেকে ছেদ করে ঊর্ধ্বগামী হলেই ভারসাম্যের পর্যাপ্ত শর্ত পালিত হবে, অন্যথায় পর্যাপ্ত শর্ত পালিত হবে না। শুধু প্রয়োজনীয় শর্ত পালিত হলেই ভারসাম্য অর্জন সম্ভব নয়, পর্যাপ্ত শর্ত সেখানে পালিত হতে হবে। এছাড়াও প্রয়োজনীয় শর্ত, পর্যাপ্ত শর্ত ছাড়াও পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের একটি ফার্ম স্বল্পকালে অস্বাভাবিক মুনাফা, স্বাভাবিক মুনাফা না ক্ষতি স্বীকার করে উৎপাদন করবে তা নির্ভর করবে গড় ব্যয় রেখার অবস্থানের উপর, যাকে বলি আমরা অতিরিক্ত শর্ত। কি? অতিরিক্ত শর্ত। তাহলে অস্বাভাবিক মুনাফা, স্বাভাবিক মুনাফা না ক্ষতি, সেটা এভারেজ কস্টের উপর নির্ভর করে যেহেতু পালিত হয়, উপরোক্ত প্রয়োজনীয় পর্যাপ্ত শর্ত ছাড়াও সেই শর্তগুলো সম্পর্কে আমরা এখন জেনে নিই। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা শুনছো। যদি কোনো প্রশ্ন থাকে, কোনো কমেন্টস থাকে, মন্তব্য থাকে, তাহলে তোমরা সেটা ফেসবুকে কমেন্টস করে মেসেজ দিতে পারো, আমাকে জানাতে পারো, সেটা আমি চেষ্টা করব তোমাদেরকে সমাধান করে দিতে। আর অতিরিক্ত শর্ত কোনগুলো? অতিরিক্ত শর্তের ক্ষেত্রে আমরা দেখব, যেমন প্রথম অস্বাভাবিক মুনাফা তখনই অর্জিত হবে যখন পি ইজ গ্রেটার দেন এসি, অর্থাৎ একজন উৎপাদনকারী বা বিক্রেতা একটি দ্রব্য যে দামে বিক্রি করবে, গড় ব্যয় যদি দামের তুলনায় কম হয় তাহলে অস্বাভাবিক মুনাফা অর্জন করতে সক্ষম হবে। স্বাভাবিক মুনাফা তখনই অর্জিত হবে যখন দ্রব্যের দাম এবং গড় ব্যয় সমান হয়, অর্থাৎ পি সমান সমান এসি বা এটিসি অথবা এসএসি। এটিসি, এসি এবং এসএসি একই অর্থে বিবেচনা করি। ক্ষতি স্বীকার করে উৎপাদন হবে যখন দ্রব্যের দাম এবিসির তুলনায় বড় হবে, এসির তুলনায় কম হবে, তখনই ক্ষতি স্বীকার করে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে একটি ফার্ম স্বল্পকালে দ্রব্য উৎপাদন করে বিক্রি করার চেষ্টা করবে। এখন আমরা দেখব এই যে ভারসাম্যের শর্ত আমরা জানলাম, সেগুলো আমরা চিত্রের সাহায্যে কিভাবে দেখানো যায়, চিত্রের সাহায্যে কিভাবে প্রকাশ করা যায়, কিভাবে তোমাদের বোধগম্য করা যাবে সে সম্পর্কে একটু আলোচনা করব। চিত্রের সাহায্যে ব্যাখ্যা। প্রথমে আমরা দেখব, জানি অস্বাভাবিক মুনাফা। এই অস্বাভাবিক মুনাফা বলতে আমরা বুঝি পূর্ণপ্রতিযোগিতামূলক বাজারের একটি ফার্মের মোট আয়ের চেয়ে যদি মোট ব্যয় কম হয় অথবা মোট আয় যদি মোট ব্যয়ের তুলনায় বেশি হয়, তাই অস্বাভাবিক মুনাফা হিসেবে আমরা আখ্যায়িত করি। অর্থাৎ টিআর ইজ গ্রেটার দেন টিসি।
টিআর তখনই টিসির তুলনায় বড় হবে যখন দ্রব্যের দাম গড় ব্যয়ের তুলনায় বেশি হবে, তখনই অস্বাভাবিক মুনাফা অর্জিত হবে ফার্মের, অস্বাভাবিক মুনাফা সহ ভারসাম্য অর্জিত হবে। এখন আমরা এই অস্বাভাবিক মুনাফা চিত্রের সাহায্যে কিভাবে দেখানো যায় তা আমরা আলোচনা করব। চিত্র অঙ্কন করার ক্ষেত্রে একটু খেয়াল করো তোমরা, কোনটার পর কোনটা অঙ্কন করব সেটা একটু আমরা আলাদা করে দেওয়ার চেষ্টা করেছি, একটু মনোযোগ সহকারে চেষ্টা করো। আমরা যেভাবে অঙ্কন করেছি সেভাবে অঙ্কন করার চেষ্টা করবে, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা কম, আর অন্যথায় ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। প্রথমেই আমরা এখানে দেখেছি যে চিত্রে ভূমি অক্ষে আমরা প্রকাশ করি উৎপাদনের পরিমাণ, উল্লম্ব অক্ষে নির্দেশ করা হয় আয় ব্যয় দাম। আয় প্রকাশ করেছি আর দ্বারা, ব্যয় প্রকাশ করেছি কস্ট সি দ্বারা, দাম প্রকাশ করেছি পি দ্বারা। আমরা জানি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের চাহিদা রেখা বা দাম রেখা ভূমি অক্ষে সমান্তরাল হয়, যা এ আর এম আর রেখা দ্বারা সুস্পষ্ট করে আমরা দেখেছি। আবার এসি রেখা ইউ আকৃতির হয়। এসি রেখা বা এটিসি রেখা বা এস এসি রেখা, তিনটি একটু আগে বলেছি একই অর্থে বিবেচনা করা হয়। এই ক্ষেত্রে আমরা দেখব এসি মানে অ্যাভারেজ কস্ট, এটিসি মানে অ্যাভারেজ টোটাল কস্ট, এসএসি এর পূর্ণরূপ হলো শর্ট রান অ্যাভারেজ কস্ট। তাহলে এসএসি রেখা লাল রং এ অঙ্কিত আমরা দেখতে পাচ্ছি, এসি রেখা ইউ আকৃতির। এমসি রেখা অর্থাৎ মার্জিনাল কস্ট বা শর্ট রান মার্জিনাল কস্ট রেখা হলুদ রঙে দাগাঙ্কিত। এই এমসি রেখা এসি রেখার সর্বনিম্ন বিন্দু দিয়ে ছেদ করে ঊর্ধ্বগামী হয়েছে। এখন সুস্পষ্ট করে দেখা যাচ্ছে যে এইচ বিন্দু এবং ই উভয় বিন্দুতেই এমসি রেখা এবং এমআর রেখা পরস্পর সমান, যা ভারসাম্যের প্রয়োজনীয় শর্ত পালন করেছে। কিন্তু পর্যাপ্ত শর্ত এইচ বিন্দু এবং ই বিন্দুর মধ্যে কোনটাতে পালিত হয়েছে তা এখন আমরা দেখব। এইচ বিন্দুতে দেখা যাচ্ছে, আমরা জানি এমসি রেখা উপরের দিক থেকে ছেদ করে নিচের দিকে এসেছে। তাহলে এইচ বিন্দুতে কিন্তু আমরা বলেছি এমসি রেখায় এমআর রেখাকে নিচের দিক থেকে ছেদ করে ঊর্ধ্বগামী হবে। তাহলে এইচ বিন্দুতে ভারসাম্যের পর্যাপ্ত শর্ত পালিত হয়নি, শুধুমাত্র ই বিন্দুতে এমসি রেখা এসি রেখাকে বা এমআর রেখাকে নিচের দিক থেকে ছেদ করে ঊর্ধ্বগামী হয়েছে। তাহলে ই বিন্দুতে ভারসাম্যের প্রয়োজনীয় ও পর্যাপ্ত উভয় শর্তই পালিত হয়েছে, এবং অতিরিক্ত শর্ত ছিল দ্রব্যের দাম বেশি হবে, এসির পরিমাণ কম হবে। তাহলে স্পষ্ট করে আমরা দেখতে পাচ্ছি ই বিন্দুতে দ্রব্যের দাম ওপি আর এফ বিন্দুতে এসি রেখা লম্ব বরাবর ছেদ করেছে, তাহলে ও পি ওয়ান হলো এসি। তাহলে এখানে দ্রব্যের দাম এসির তুলনায় বড়। তাহলে আমরা স্পষ্ট করে দেখতে পাচ্ছি ই বিন্দুতে ভারসাম্যের প্রয়োজনীয় পর্যাপ্ত এবং অতিরিক্ত সকল শর্তই পালিত হয়েছে, সেই হিসাবে ই হলো ভারসাম্য বিন্দু, যে বিন্দুতে থেকে আমরা অস্বাভাবিক মুনাফা বের করার চেষ্টা করব। অস্বাভাবিক মুনাফা আমরা যদি একটু চিত্রে যাই, আমরা জানি মোট আয় টিআর সমান সমান পি গুণ কিউ, পি গুণ কিউ। তাহলে যদি ফিগারে দেখি পি হলো ওপি আর কিউ হলো পরিমাণ হলো ও কিউ ওয়ান, তাহলে মোট আয় দাঁড়ায় ও পি ই কিউ ওয়ান ক্ষেত্রফলের সমান, যা আমরা নিচে পরের স্লাইডে ব্যাখ্যা করেছি ও পি ই কিউ ওয়ান। মোট ব্যয়ের সূত্র আমরা জানি টিসি সমান সমান এসি ইন্টু কিউ। আবার যদি আমরা ফিরে যাই চিত্রে, তাহলে এভারেজ কস্ট রেখার সাথে ভারসাম্য বিন্দু থেকে নিচে লম্ব টানার ফলে এভারেজ কস্ট রেখার ছেদ করেছে এই এফ বিন্দু। এফ কিউ ওয়ান সমান হলো ও পি ওয়ান।
তাহলে ও পি1 হলো আমাদের অ্যাভারেজ কস্ট আর ও কিউ1 পরিমাণ হলো উৎপাদনের পরিমাণ। তাহলে মোট ব্যয় দাঁড়ায় ও পি1 এফ কিউ1 ক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। তাহলে আমরা জানি উৎপাদনকারীর মুনাফা আমরা জানি মুনাফা সমান সমান টিআর মাইনাস টিসি। টিআর আমরা পেয়েছি ও পিই কিউ1 মাইনাস ও পি1 এফ কিউ1। তাহলে আমরা পাই পি1 পিইএফ ক্ষেত্রের ক্ষেত্রফলের সমান, যা আমরা ফিগারে যদি দেখি পি1 পিইএফ ক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। অথবা এই ক্ষেত্রটাকে যদি আমি পি1 পিইএফ না বলে পি1 এফ ইপি বলি তাও চলবে। এই ক্ষেত্রে ক্ষেত্রফলটুকুই হলো আমাদের অস্বাভাবিক মুনাফা নির্দেশ করেছে, অর্থাৎ টিআর বেশি টিসির পরিমাণ কম। এভাবে আমরা চিত্রের সাহায্যে অস্বাভাবিক মুনাফা বের করতে পারি। এখন এই অস্বাভাবিক মুনাফা আমরা জ্যামিতিকভাবে দেখেছি, সংখ্যার মাধ্যমেও একই রকমভাবে ব্যাখ্যা করা যায়। এখন ওপির পরিবর্তে যদি থাকে 10 ও কিউ1 এর পরিবর্তে থাকে এখানে 100, তার 10 ইন্টু 100 গুণ করলে আমরা এই ক্ষেত্রে ক্ষেত্রফল পাবো 1000। ও পি1 যদি হয় এখানে 8, উৎপাদনের পরিমাণ 100, তাহলে মোট ব্যয় হবে 8 গুণ 100 মানে 800। তাহলে মোট আয় হবে 1000, মোট ব্যয় হবে 800, তা মুনাফা হবে আমাদের 200, যা এই ক্ষেত্রে ক্ষেত্রফলটুকুর সমান। এভাবে আমরা সংখ্যাবাচক উদাহরণের সাহায্যেও ব্যাখ্যা দিতে সক্ষম হব। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা মনোযোগ সহকারে ধৈর্য সহকারে দেখছো। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টস আকারে আমাকে জানাবে। এখন পরবর্তীতে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো স্বাভাবিক মুনাফা। স্পষ্ট করে দেখতে পাচ্ছি স্বাভাবিক মুনাফা। স্বাভাবিক মুনাফা কি? উৎপাদনকারী মোট আয় এবং মোট ব্যয় যখন পরস্পর সমান হয় তাহলে তাকে স্বাভাবিক মুনাফা বলে বা স্বাভাবিক মুনাফা হিসেবে আখ্যায়িত করা হয়। মোট আয় মোট ব্যয় তখনই সমান হবে, টিআর এবং টিসি তখনই সমান হবে যখন গড় আয় গড় ব্যয় সমান অথবা দাম এবং গড় ব্যয় পরস্পর সমান, যা আমরা চিত্রের সাহায্যে ব্যাখ্যা করব। চিত্রে আমরা দেখতে পাচ্ছি, আবার তোমরা খেয়াল করো চিত্রটা কোনটার পর কোনটা আসছে, চিত্রটা কোনটার পর কোনটা আসছে একটু খেয়াল করো। এভাবে তোমাদের খেয়াল করতে হবে। আবার দেখো, প্রথমেই ভূমি অক্ষ আসছে, ভূমি অক্ষ লম্ব অক্ষ, ভূমি অক্ষের সমান্তরাল চাহিদা রেখা, পর হলো আমাদের এসি রেখা, পরে হবে এমসি রেখা। এসি রেখার সর্বনিম্ন বিন্দু দিয়ে এমসি রেখা ছেদ করে ঊর্ধ্বগামী। আবার একটু খেয়াল করো, আশা করি তোমরা ক্লিয়ার হয়েছে। একই রকম ভাবে চিত্রে ভূমি অক্ষে উৎপাদনের পরিমাণ, উলম্ব অক্ষে আয় ব্যয় দাম নির্দেশ করা হলো। এর এমআর দাম রেখা ভূমি অক্ষের সমান্তরাল, এসি রেখা ইউ আকৃতির, এমসি রেখা এসি রেখার সর্বনিম্ন বিন্দু এবং এমআর রেখাকে নিচের দিক থেকে ছেদ করে ঊর্ধ্বগামী হয়েছে। ভারসাম্য বিন্দু হলো ই, যে বিন্দুতে ভারসাম্যের প্রয়োজনীয় শর্ত, পর্যাপ্ত শর্ত এবং অতিরিক্ত শর্ত দাম সমান সমান এসি পরস্পর সমান পালিত হয়েছে, সেই ভারসাম্য বিন্দু হবে আমাদের পি, ভারসাম্য বিন্দু হবে ই। সরি, এখন এই চিত্রে ব্যাখ্যায় আমরা যদি দেখি, আমরা জানি মোট আয়, মোট আয় সমান সমান আমরা জানি পি গুণ কিউ। পি হলো ওপি, উৎপাদনের পরিমাণ হলো ও কিউ1, তাহলে মোট আয় হবে ও পি ই কিউ1 ক্ষেত্রের ক্ষেত্রফলের সমান, যা আমরা সুস্পষ্ট করে দিয়েছি। টিআর সমান সমান পি গুণ কিউ, পি হলো ওপি ইন্টু ও কিউ1, তাহলে ও পি ই কিউ1, যা দ্বারা আমরা মোট আয় প্রকাশ করি।
মোট ব্যয়, মোট ব্যয়, আবার চিত্রে যাই, চিত্রে দেখি মোট ব্যয়, মোট ব্যয় হলো, মোট ব্যয় সূত্র হলো এসি ইন্টু কিউ। এসি হলো চিত্রে সুস্পষ্ট করে এসি রেখার সাথেও ই বিন্দুতে স্পর্শ করেছে, তাহলে ই বিন্দুতে এসি হলো আমাদের ই কিউ ওয়ান অথবা ওপি, তাহলে ওপি ইন্টু ও কিউ ওয়ান, তাহলে ওপি ই কিউ ওয়ান ক্ষেত্রের ক্ষেত্রফলের সমান, যা আমরা এখানে লিখেছি ওপি ই কিউ ওয়ান ক্ষেত্রফলের সমান। তাহলে মুনাফা সমান সমান আমরা জানি টি আর মাইনাস টিসি, মুনাফা পাই সমান সমান টি আর মাইনাস টিসি, টি আর ও পি ই কিউ ওয়ান মাইনাস ও টিসি ও পি ই কিউ ওয়ান, টি আর যত টিসি তত, মোট আয় মোট ব্যয় যদি সমান হয় তাহলে সেটা হলো শূন্য মুনাফা। এই শূন্য মুনাফাকে বলা হয় ব্রেক ইভেন পয়েন্ট, অথবা একেও বলা হয় নো প্রফিট নো লস, অর্থাৎ না মুনাফা না লোকসান অবস্থা। এই সম্পর্কে আমরা সুস্পষ্ট করে ফিগার দেখলাম। তাহলে ফিগারে দেখা যাচ্ছে এই ই বিন্দুটাকে বলা হয় ব্রেক ইভেন পয়েন্ট, যেখানে মোট আয় যতটুকু মোট ব্যয় ততটুকু, শূন্য মুনাফা, নো প্রফিট নো লস। এভাবে আমরা স্বাভাবিক মুনাফা সম্পর্কে জানলাম। এখান থেকে ব্রেক ইভেন পয়েন্ট জ্ঞানমূলক কোশ্চেন হতে পারে, অনেক সময় ব্রেক ইভেন পয়েন্ট এমসিকিউ হতে পারে, নিম্নের কোনটি ব্রেক ইভেন পয়েন্ট বা নো প্রফিট নো লস অবস্থা নির্দেশ করে? টিআর সমান সমান টিসি, টিআর গ্রেটার দেন টিসি, টিআর লেস দেন টিসি, ইআর লেস দেন এসি, যে কোনোভাবে হতে পারে। আশা করি তোমরা খেয়াল করবে। এখন আমরা দেখব পরবর্তী স্টেজ, যে লোকসান। আমরা একটু প্রিভিউ করতে যেতে চাই, আবার আগের ফিগারটা যদি তোমরা একটু খেয়াল করো কিভাবে আসলো সেটা একটু খেয়াল করো, ফিগারটা একটু সুস্পষ্ট খেয়াল করতে হবে। একই রকম ভাবে আমরা এখন লোকসান বা ক্ষতি সম্পর্কে আলোচনা করব। লোকসান বা ক্ষতি আমরা সবাই বুঝি, ফার্ম বা উৎপাদনকারী সেও বুঝে থাকে। ফার্মের মোট আয়ের চেয়ে যদি মোট ব্যয় বেশি হয় তাহলে যে অবস্থা সৃষ্টি হয় তাই লোকসান বা ক্ষতি। এখন আমার মনে প্রশ্ন বা অনেকের মনে প্রশ্ন, আয়ের তুলনায় যদি ব্যয় বেশি হয় তাহলে উৎপাদনকারী কেন উৎপাদন করবে স্বল্পকালীন সময়ে? সেই প্রশ্নের উত্তর আমরা পেতে পারি, ধরলাম যে একজন উৎপাদনকারীর গড় ব্যয় হলো 10 টাকা, গড় স্থির ব্যয় হলো 4 টাকা, পরিবর্তনশীল ব্যয় হলো 6 টাকা। এখন যদি সে উৎপাদন বন্ধ করে দেয় তাহলে তাকে গড় স্থির ব্যয় হিসাবে তাকে 4 টাকা প্রতি এককের জন্য বহন করতে হবে। আর যদি সে উৎপাদন কার্যক্রম পরিচালনা করে দ্রব্যের দাম যদি হয় 8 টাকা, তাহলে তার স্থির বা পরিবর্তনশীল ব্যয় 6 টাকা ওই দামের মাধ্যমে উঠে আসবে এবং স্থির খরচের অংশ 4 টাকার মধ্যে 2 টাকা উঠে আসবে। আর উৎপাদন যদি সে না করে বিরত থাকে তাহলে তাকে স্থির খরচ 4 টাকা সমান বহন করতে হয়। সেই হিসাবে বলতে পারি স্বল্পকালীন সময়ে ক্ষতি স্বীকার করে উৎপাদন করবে, তাহলে সেই শর্তটা হলো এবিসির তুলনায় দ্রব্যের দাম বেশি হবে এবং গড় ব্যয়ের তুলনায় কম হবে। তাহলে ক্ষতি স্বীকার করে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের একটি ফার্ম স্বল্পকালে উৎপাদন কার্যক্রম পরিচালনা করা সম্ভব। তা আমরা চিত্রের সাহায্যে দেখব। চিত্রে আমরা দেখতে পাচ্ছি, দেখো একটু কোন ফিগারটা কোনটা পর আসছে। প্রথমেই আমরা এখানে দেখেছি, প্রথম কিন্তু ফিগারটা আসছে ভূমি অক্ষ, এই ভূমি অক্ষ বরাবর অঙ্কন করবে। উলম্ব অক্ষ, ভূমি অক্ষে উৎপাদনের পরিমাণ, উলম্ব অক্ষে আয় ব্যয় দাম নির্দেশ করা হলো। তারপরে অঙ্কন করবে ভূমি অক্ষে সমান্তরাল চাহিদা রেখা, দাম রেখা, যা এআর সমান সমান এমআর সমান সমান পি নির্দেশ করা হয়েছে। তারপর
অঙ্কন করবে এভারেজ কস্ট রেখা ইউ আকৃতির, যা দাম রেখার উপরে অবস্থান করবে। এবিসি রেখা দাম রেখার নিচে অবস্থান করবে, কারণ আমরা বলেছি এবিসি হবে ছোট, তার চেয়ে বড় হবে দাম রেখা, তার চেয়ে উপরে অবস্থান বেশি হবে এভারেজ কস্ট, গড় ব্যয়। সেহেতু দাম মাঝখানে, এভারেজ কস্ট উপরে এবং এবিসি রেখার নিচে অবস্থান করেছে। আর সবার শেষে অঙ্কন করবে এমসি রেখা, যা এবিসি রেখার সর্বনিম্ন বিন্দু এবং এসি রেখার সর্বনিম্ন বিন্দু দিয়ে ছেদ করে ঊর্ধ্বগামী হবে। এভাবে আমরা ফিগারটা অঙ্কন করার চেষ্টা করব। আবার একটু দেখে নাও কোনটার পর কোনটা আসছে। আবার একটু দিচ্ছি। হ্যাঁ, ভেরি গুড। এখন চিত্রে দেখা যাচ্ছে শাটডাউন পরে আরেকটা অ্যারো চিহ্ন দেওয়া আছে। এটাকে বলা হয় শাটডাউন পয়েন্ট। বাংলায় বলা হয় উৎপাদন বন্ধের বিন্দু। কোন বিন্দুটাকে? এইচ বিন্দুটাকে বলা হচ্ছে। এইচ বিন্দুতে এবিসি রেখার সর্বনিম্ন বিন্দুতে ছেদ করে এমসি রেখা ঊর্ধ্বগামী হয়েছে। আমি যদি এখন এদিকে একটু লম্ব টানি, তাহলে দ্রব্যের দাম এবং এবিসির সর্বনিম্ন বিন্দুতে যখন সমান হবে, সেই বিন্দুকে শাটডাউন পয়েন্ট বলা হয়। অর্থাৎ উৎপাদনকারীর উৎপাদনের ক্ষেত্রে যে এভারেজ ভেরিয়েবল কস্ট সর্বনিম্ন বিন্দুর সাথে দাম রেখা যখন স্পর্শ করে, সেই বিন্দুকে বলা হয় শাটডাউন পয়েন্ট, উৎপাদন বন্ধের বিন্দু। সেই ক্ষেত্রে যদি উৎপাদন করে, তো উৎপাদনকারীকে স্থির খরচ তো বহন করতেই হবে, পরিবর্তনশীল খরচের একটা অংশ বহন করতে হবে। এই অবস্থায় উৎপাদন করার কোনো যৌক্তিকতা থাকবে না, কারণ স্থির খরচও বহন করতে হবে, পরিবর্তনশীল খরচও বহন করতে হবে কিছু অংশ, তাহলে উৎপাদন করার প্রয়োজন নাই। আমরা এই ক্ষেত্রে দেখতে পাচ্ছি ই হলো ভারসাম্য বিন্দু, যে বিন্দুতে ভারসাম্যের প্রয়োজনীয় পর্যাপ্ত এবং অতিরিক্ত শর্ত পালিত হয়েছে। তাহলে এই বিন্দু থেকে আমরা মোট আয় বের করতে পারি। ও পি ই কিউ1 ক্ষেত্রের ক্ষেত্রফলের সমান, এবং মোট ব্যয় ও ও পি1 এফ কিউ1 ক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। তাহলে মোট আয়ের তুলনায় মোট ব্যয়টা অবশ্যই বেশি। মোট আয়ের তুলনায় মোট ব্যয় বেশি, সেই হিসেবে বলতে পারি আমরা ক্ষতি। ক্ষতি কতটুকু? পি পি1 এফ ই এই ক্ষেত্রের ক্ষেত্রফলটুকু। এটা যদি আমরা পরের চিত্রে ব্যাখ্যায় যাই, সেখানে সুস্পষ্ট করে আমরা দেখতে পাব। সুস্পষ্ট করে দেখা যাচ্ছে, আমরা দেখব যে এখানে কিভাবে আমরা পাচ্ছি। প্রথমে দেখা যাচ্ছে এক্ষেত্রে ফার্মের মোট আয় টিআর সমান সমান পি গুণ কিউ ও পি ই কিউ1, মোট ব্যয় এস ইন্টু কিউ ও পি1 এফ কিউ1। তাহলে মুনাফা হলো টিআর মাইনাস টিসি সূত্র, টিআর এত, টিসি এত, বিয়োগ করে আমরা পাবো মাইনাস পি1 পিইএফ, যা দ্বারা ক্ষতি নির্দেশ করে। মাইনাস কেন বললাম? আমরা এখানে চিত্রে সুস্পষ্ট করে দেখতে পাচ্ছি মোট ব্যয় হলো ও পি1 এফ কিউ1 ক্ষেত্রফল, আর মোট আয় হলো ও পি ই কিউ1 ক্ষেত্রফল। তাহলে এই অংশটুকু বেশি, এই অংশটুকু বেশি, সেটাকে বলা হচ্ছে আমাদের ক্ষতি। এবং এই ক্ষেত্রে আমাদের লক্ষণীয় মাইনাস প্রফিট মানে ক্ষতি। লক্ষণীয় হলো যে উৎপাদনকারী যদি উৎপাদন না করে, তাহলে আমরা দেখতে পাচ্ছি গড় ব্যয় হলো এফ কিউ1 কতটুকু? এভারেজ কস্ট রেখার সাথে এফ বিন্দুতে ছেদ করেছে। এফ কিউ1 হলো আমার মোট না গড় খরচ। তার মধ্যে আমার পরিবর্তনশীল খরচ হলো জি কিউ1, আর গড় স্থির খরচ হলো এফ জি। উৎপাদনকারী যদি এই অবস্থায় উৎপাদন বন্ধ করে দেয়, তাহলে প্রতি এককের জন্য এফ জি পরিমাণ গড় স্থির খরচ বহন করতে হয়। শুধুমাত্র তাকে বহন করতে হবে না জি কিউ1 পরিবর্তনশীল ব্যয়। আর যদি সে উৎপাদন কার্যক্রম পরিচালনা করে,
তাহলে তাকে বহন করতে হচ্ছে এই EF এই অংশটুকু। তাহলে আর EG এই অংশটুকু প্রাপ্তির মাধ্যমে উঠে আসবে। তাহলে এই ক্ষেত্রে ক্ষতিটা মিনিমাইজ করা তার পক্ষে সম্ভব, সেহেতু উৎপাদনকারী স্বল্পকালীন ক্ষতি স্বীকার করেও উৎপাদন কার্যক্রম পরিচালনা করতে সামর্থ্য প্রকাশ করে। এভাবে আমরা চিত্রের সাহায্যে স্বল্পকালীন সময়ের ক্ষতি অবস্থা দেখাতে সক্ষম। এই ফিগারটা যদি 3টা ফিগার, এখন এটা যদি আবার আমরা একটু দেখি তাহলে দেখা যাচ্ছে, দেখো একটু খেয়াল করো কোনটার পর কোনটা। তাহলে আমরা এখানে দেখেছি প্রথম ভূমি অক্ষ, লম্ব অক্ষ বা লম্ব অক্ষ ভূমি অক্ষ অঙ্কন করতে পারো। ইয়ার রেখা এমআর রেখা, এসি রেখা, এবিসি রেখা, এমসি রেখা সেট করে ঊর্ধ্বগামী, ভারসাম্য থেকে নিচের দিকে লম্ব, আর এটা যোগ করবা এটা যোগ করবা। তাহলে এভাবে সুপ্রিয় শিক্ষার্থীরা এভাবে সুস্পষ্ট করে অঙ্কন করতে সক্ষম হবে। আমরা পরীক্ষা হলে প্রায়ই দেখি ফিগার আঁকতে গিয়ে এই প্রবলেমগুলো হয়, যেটা আগে অঙ্কন করতে বলা হয় সেটা তোমরা করতে চাও না, তখনই বিভ্রান্তিতে পড়ে যাও। আশা করি তোমরা এটা ফলো করবে। প্রিয় শিক্ষার্থীরা, এখান থেকে আমরা যে বিষয়গুলো জানলাম সেখান থেকে আমরা কি কি শিখেছি। শিক্ষণীয় বিষয় হলো যে পূর্ণপ্রীতিমূলক বাজার, অস্বাভাবিক মুনাফা, স্বাভাবিক মুনাফা, ব্রেক ইভেন পয়েন্ট, এগুলো জ্ঞানমূলক প্রশ্ন হিসাবে অনেক সময় আসতে পারে। আবার প্রয়োগ ও উচ্চতর দক্ষতার প্রশ্নের উত্তর প্রদান সক্ষম হতে পারবে যদি বিশ্লেষণগুলো, ফিগারগুলো টু দি পয়েন্টে তোমরা খেয়াল করো। এখান থেকে অস্বাভাবিক মুনাফাকে বের করা যায়, স্বাভাবিক মুনাফা, লোকসান, মোট স্থির ব্যয়, মোট পরিবর্তনশীল ব্যয়, এগুলো সম্পর্কে সুস্পষ্ট ধারণা পাওয়া সম্ভব। সুপ্রিয় শিক্ষার্থীরা, যে অংশটুকু আমরা আলোচনা করলাম সেই অংশটুকু থেকে তোমাদের বাসায় যেহেতু বসে আছো, সুস্থ আছো, সেই হিসাবে একটু কাজ করলে কেমন হয়? আশা করি ভালো হবে। এই পরিস্থিতি হয়তো বেশি দিন থাকবে না, আশা করি আল্লাহর রহমতে। সেই হিসাবে তোমরা একটু বাসায় বসে নিরাপদে থেকে ডিস্টেন্সিং মেনে চলে, স্বাস্থ্যবিধি মেনে চলে পাশাপাশি এই কিছু কাজ করার চেষ্টা করবে। তার জন্য বাড়ি কাজ হিসাবে আজকে আমি এখানে বলতে চাচ্ছি যে 2019 সালের বিভিন্ন বোর্ডের সংশ্লিষ্ট আলোচনার প্রশ্নগুলো যদি তোমরা সমাধান করো তাহলে প্রশ্নগুলো সম্পর্কে সুস্পষ্ট ধারণা পাবে এবং তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। আজকে যে আলোচনা করলাম, যদি এর মধ্যে কারো কোনো সমস্যা হয় ফিগার থেকে শুরু করে, তাহলে তোমরা যে কোনোভাবে কমেন্টস লিখে আমাকে জানাতে পারো, আমি সেটা উত্তর দেওয়ার চেষ্টা করব। পরবর্তী ক্লাসে আমরা একচেটিয়া কারবারির একটি ফার্মের স্বল্পকালীন ভারসাম্য, দাম, পরিমাণ, মুনাফা কিভাবে নির্ধারিত হয় সেটা নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। আশা করি এই দুইটা, এই চ্যাপ্টারে, বাজার চ্যাপ্টারে এই দুটি জিনিস যদি একটু সুস্পষ্ট করে তোমরা পড়ো তাহলে আর কোনো প্রশ্ন থাকবে না। আশা করি তোমরা অনেক সময় দুইটা কোশ্চেন হয়, অনেক সময় একটা কোশ্চেন হয়, দুইটা পড়লেই যে কোনো একটা আনসার করতে সক্ষম হবে, যেখান থেকে জ্যামিতিকভাবে সংখ্যাবাচক উদাহরণের সাহায্যে স্বাভাবিক মুনাফা, অস্বাভাবিক মুনাফা, এসি রেখা দাম থেকে উপরে উঠলে কি হবে, নিচে নামলে কি হবে, একই এয়ার এবং এসি একই বিন্দুতে স্পর্শ করলে কোন ধরনের মুনাফা, মোট স্থির ব্যয়, মোট পরিবর্তনশীল ব্যয়, এগুলো সম্পর্কে ধারণা পাবে। তোমরা যারা এই ক্লাসটা ধৈর্য সহকারে তোমরা শুনেছো, আমার পক্ষ থেকে তোমাদেরকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সামাজিক নিরাপত্তা বজায় রাখো। মানতে হবে, বাঁচতে হলে মানতে হবে। বাসায় থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।